আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং এর সাথে কার্যকারিতা কিছু টুলস এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাথে কি কি টুলস থাকে এবং ওয়েব থেকে কি কি টুলস আমরা এর সাথে ব্যবহার করতে পারি, এর সাথে কিছু কালার টুলসের সাথে আমরা পরিচিত হব। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে কি আইডিয়া অফ অ্যাডোবি ইলাস্ট্রেটর, what is menu bar, what is toolbar, what is control panel, what is dashboard, how to create a document in Illustrator, how to save a document in Illustrator, AI format, JPEG format, PNG format, EPS format। আমরা JPEG এবং PNG সম্পর্কে খুব আগে থেকেই জানি, কিন্তু আমাদের কাছে নতুন হচ্ছে কি AI এবং EPS। এই AI এবং EPS টাই হচ্ছে কি ইলাস্ট্রেটরের ফরম্যাট। এটা হচ্ছে গিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফরম্যাট, আর এটা হচ্ছে কি এমবেডেড ফরম্যাট, অর্থাৎ এখান থেকে আপনি যে কোনো লিঙ্কড ফাইল আনলিঙ্ক করে পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। এই হচ্ছে কি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটরটা হচ্ছে গিয়ে এমন একটা অ্যাপ যার মাধ্যমে আমরা আমাদের ভিজুয়াল ক্রিয়েটিভিটিটাকে ফুটিয়ে তুলতে পারি শেপ, কালার, ইফেক্টস এবং টাইপোগ্রাফির মাধ্যমে, এবং এগুলোর ব্যবহার আমরা বিভিন্ন জায়গায় করতে পারি। যেমন আমরা একটা র ফাইল তৈরি করব, তারপর সেগুলোকে আমরা আমাদের ওয়েব টেমপ্লেট এবং বিজনেস কার্ড, পোস্টার, ফ্লায়ার এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করতে পারবো। তো চলুন শুরু করা যাক। হোয়াট ইজ মেনু বার? তারপর আছে হোয়াট ইজ টুলবার, হোয়াট ইজ কন্ট্রোল প্যানেল, হোয়াট ইজ ড্যাশবোর্ড। ঠিক আছে, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুল। এইগুলো মেনু, এবং এখানে যেটা দেখা দিবে এটা হচ্ছে কি কন্ট্রোল বার। আমরা যখন নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব আমাদের কন্ট্রোল প্যানেলটা চলে আসবে। তো আমরা ফাইলে যাই, ফাইল থেকে নিউ। ডকুমেন্ট ক্রিয়েট করার আগে এখানে আমরা অনেক ডিটেইলে বুঝে নিব যে এখানে কি আছে এবং কি কারণে এগুলো। দেখেন, প্রথম কথা হচ্ছে গিয়ে নিউ ডকুমেন্ট। এইটা হচ্ছে কি আমাদের ডকুমেন্টের নেম। আমরা যেমন এখানে একটা নাম দিতে পারি স্যাম্পল, জাস্ট স্যাম্পল। আচ্ছা, প্রোফাইল থেকে আমরা বেছে নেব আমাদের পছন্দের পেপার বা যে পেপারের ওপর আমরা কাজ করতে চাইবো। যেমন প্রিন্ট, আমরা কি প্রিন্ট মিডিয়ায় কাজ করব নাকি আমরা হচ্ছে গিয়ে ইলেকট্রিক মিডিয়ায় কাজ করব। তো আমরা প্রথমে প্রিন্ট থেকে দেখি। এখানে জাস্ট প্রিন্ট সিলেক্ট করার পর এখানে নাম্বার অফ আর্টবোর্ডস, অর্থাৎ আমি কতগুলো আর্টবোর্ডস নিতে চাচ্ছি। আমি এখান থেকে দুটো নিলে দুটো, চারটা নিলে চারটা। এটা হচ্ছে গিয়ে গ্রিড ভিউ বাই কলাম, অ্যারেঞ্জ বাই র, অ্যারেঞ্জ বাই কলাম, আর এগুলো জাস্ট রাইট টু লেফটের দিকে চলে যাবে। তো আর্টবোর্ড আমরা প্রথমে দুটো নেই বা একটা নেই। একটা নেওয়ার পর এখান থেকে আমাদের ইন্টারন্যাশনাল পেপার হচ্ছে গিয়ে A4 সাইজের আমরা যে কোনো কিছু তৈরি করতে পারবো। এখন A4 এর আর্টবোর্ডটা নিয়ে মিলিমিটার থেকে ইঞ্চিস, আমরা ইঞ্চিসের ব্যবহারটা একটু ভালো বুঝি। আচ্ছা, ওরিয়েন্টেশন, এখন আমরা কি পিকচারটাকে ল্যান্ডস্কেপ রাখবো নাকি লম্বালম্বি রাখবো? আমরা ল্যান্ডস্কেপ রাখতে চাইলে এখান থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করলে ল্যান্ডস্কেপ হয়ে যাবে, এবং এখান থেকে ওরিয়েন্টেশন খাড়াখাড়িভাবে সিলেক্ট করলে এটা খাড়াখাড়ি হয়ে যাবে। এবং ভালো কোয়ালিটির জন্য যাতে আপনার পেপারটা সেফ থাকে সেই কারণে এখানে স্ট্যান্ডার্ড একটা ব্লিড দেওয়া আছে। জাস্ট উপরের অ্যারোতে একটা ক্লিক করলে এই স্ট্যান্ডার্ড ব্লিডটা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনাকে এই চেনটা অ্যাক্টিভ রাখতে হবে। এখন প্রিন্টের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে দুইটা কালার মোড থাকে। আমরা ফটোশপে দেখেছি অনেক ধরনের কালার মোড আছে, কিন্তু এখানে জাস্ট অনলি দুইটা আছে। একটা হচ্ছে কি প্রিন্টের জন্য, আর একটা হচ্ছে গিয়ে জাস্ট RGB আপনার ইলেকট্রিক মিডিয়ার জন্য। যেহেতু আমরা ওখান থেকে একটা প্রিন্ট মিডিয়ার পেপার সিলেক্ট করেছি, তো আমাদেরকে এখান থেকে প্রিন্টই নেই। যেমন CMYK, এটা হচ্ছে কি চারটা কালারের একক বা কালারগুলোর মৌলিক, অর্থাৎ প্রিন্ট মিডিয়া যত ধরনের কালারগুলো প্রিন্ট করা হয় এই চারটা কালার দ্বারাই ওই প্রিন্ট মিডিয়ার সমস্ত কালার তৈরি করা হয়। সিতে সায়ান, এমতে ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো, থি ব্ল্যাক। তারপর প্রিন্টের জন্য অবশ্যই আমাদেরকে হাই PPI-তে থাকতে হবে, পিক্সেল পার ইঞ্চ, অর্থাৎ প্রতিটা পিক্সেলে কতগুলো, প্রতিটা ইঞ্চিতে কতগুলো পিক্সেল হবে। প্রিন্টের জন্য সবচেয়ে ভালো রেজলিউশন হচ্ছে গিয়ে 300টা পিক্সেল প্রতি ইঞ্চিতে থাকবে, জাস্ট এটা। এবং এখানে আছে কিছু টেমপ্লেটস।
যেটা ইলাস্ট্রেটর বিল্ট ইন। তো ব্ল্যাঙ্ক টেমপ্লেট দেখেন, এখানে টি শার্ট টেমপ্লেট আছে, তারপর হচ্ছে গিয়ে স্টেশনারি টেমপ্লেট আছে, প্রমোশনাল টেমপ্লেট, তারপর লেবেল টেমপ্লেট, যে লেবেল, তারপর ক্লাব, ডিভিডি স্ক্রিন, ওয়েবসাইট, চেক, অ্যানুয়াল রিপোর্ট, সিডি ডিভিডির কেস, অনেক টেমপ্লেট আছে। ওখান থেকে নিয়ে দিলে ওপেন হয়ে যাবে। জাস্ট আমরা এই ডকুমেন্টটা নিলাম এবং ওপেন করি, জাস্ট ওকে হয়ে গেল আমাদের ওপেন। এখানে যেটা দেখা দিচ্ছে এখন নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার পর, এই যেটা ব্লিড, এই রেড এরিয়াটা হচ্ছে কি আমাদের ব্লিড, এবং এখান থেকে আমাদের A4 পেপারের শুরু, এপাশে এন্ড, এটা এতটুকুই পেপার, আর এটা হচ্ছে কি আমাদের ব্লিড এরিয়া। আমরা যখন কোনো ব্যাকগ্রাউন্ড নিব তখন একেবারে ব্লিড এরিয়া থেকে নিব, যাতে আমাদের পেপারের কালারটা সেফটি থাকে। এটা হচ্ছে গিয়ে টুলস প্যানেল, এটা চলেও যেতে পারে, প্রবলেম নাই। আর এটা হচ্ছে কি আমাদের কন্ট্রোল প্যানেল, এটা মেনু এবং এগুলো অন্য অন্য। এখন আমাদের টুলস বার চলে গেল, তো আমরা কোথা থেকে আনতে পারি? অবশ্যই আমরা উইন্ডো থেকে পাওয়া যাব টুলস, কিন্তু এখান থেকে না আনে আমরা যদি চাই যে সবগুলো জাস্ট একই সাথে সুন্দরভাবে আগের মতো হয়ে যাবে, জাস্ট এসেনশিয়াল থেকে রিসেট এসেনশিয়াল, সব কিছু প্রায় আগের মতো হয়ে গেছে। এখন আমরা আমাদের কাজটা শুরু করতে পারি। তারপর আমাদের আছে হচ্ছে গিয়ে হাউ টু ক্রিয়েট ডকুমেন্ট ইন ইলাস্ট্রেটর। ক্রিয়েট ডকুমেন্ট আমরা দেখেছি, এখন হাউ টু সেভ ডকুমেন্ট ইন ইলাস্ট্রেটর, এআই, জেপিইজি, পিএনজি, ইপিএস। এখন আমাদেরকে বুঝতে হবে কোনটা এআই, কোনটা জেপিইজি, কোনটা পিএনজি, কোনটা ইপিএস। আমরা জেপিইজি এবং পিএনজির সাথে পরিচিত, কিন্তু এআই এবং ইপিএস আমাদের জন্য নতুন। তো চলুন দেখা যাক কোনটা হচ্ছে জেপিইজি এবং কোনটা হচ্ছে এআই এবং কোনটা হচ্ছে গিয়ে ইপিএস। এবং আমাদের এখান থেকে আছে সিলেকশন টুল, রেক্ট্যাঙ্গেল টুল, ম্যাজিক ওয়ান টুল, টাইপ টুল। আমরা জাস্ট একটা রেক্ট্যাঙ্গুলার টুল নেই, এইটা হচ্ছে কি আমাদের সিলেকশন টুল। আমরা যে কোনো কিছু এই সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করবো। যেমন আমরা একটা রেক্ট্যাঙ্গুলার টুল আঁকি, শিফট ধরে একটা রেক্ট্যাঙ্গুল আঁকি। আচ্ছা, এটার কন্ট্রোল প্যানেল দেখেন, এখানে দেখা দিচ্ছে স্ট্রোক। এটাকে সিলেক্ট করার সাথে সাথে এটার কতটুকু স্ট্রোক আছে, এই যে এটার স্ট্রোক এবং এটা স্ট্রোক ছোট হচ্ছে, এটা হচ্ছে গিয়ে ফিল কালার। আচ্ছা, এইখানে এইটার কালারের আরো কিছু ডিটেইল আছে, যেমন এটা ফিল এক্স, এটার ফিল কালারটা এখানে চলে আসছে, আর এটা স্ট্রোক কালার। ফটোশপে হচ্ছে কি একটা ফরগ্রাউন্ড কালার আর একটা ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু এখানে হচ্ছে কি একটা স্ট্রোক কালার আর একটা ফিল কালার। অর্থাৎ আমরা যে শেপটাই নিচ্ছি বা নিব সেগুলোর ফিল কালারটা কি হবে এবং স্ট্রোক কালারটা কি হবে এটা নির্ভর করে এটার উপর, এইখানটার উপর। আমরা যদি এখান থেকে এই স্ট্রোকটা নান করে দেই তাহলে এটার স্ট্রোক চলে যাবে এবং এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। দেখেন, এটাতে ডাবল ক্লিক করি, আমি এখান থেকে কালারটা রেড দিলাম, জাস্ট রেড হয়ে গেল। বা এখান থেকে ডাবল ক্লিক করে আমরা আবার এর কালারটা চেঞ্জ করতে পারি, যেমন চকলেট বা হচ্ছে গিয়ে গ্রিন। ওকে, এখন গ্রিন হয়ে গেল। জাস্ট এখান থেকে রেখে দিলাম। এটাকে একটু ছোট করে দেই। এখন ম্যাজিক কন্ট্রোলের কাজ দেখবো আমরা। আচ্ছা, এই বক্সটাকে সিলেক্ট করে, এই যে সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করার পর যখন আমি অল্টার প্রেস করতেছি তখন দেখেন এখানে একটা ডাবল এরর দেখা দিচ্ছে। এটাকে ধরে যখন মাউস ধরে আমি ড্র্যাগ করতেছি, এটা কপি হয়ে নিচে চলে আসতেছে, আবার এটা কপি হয়ে, আবার এখন কপি না হয়ে আমরা জাস্ট মুভ করলাম। তারপর হচ্ছে কি আমরা এটাকে আবার আরেকটু ড্র্যাগ করি, আরেকটা নিলাম, এটাকে একটু নিচে নামাই। আচ্ছা, নামাই। এখন এটার কালারটা চেঞ্জ করে দেই, এটার কালার দিই যেমন একটু পিঙ্ক। আবার এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি।
আবার এখান থেকে আরেকটা ড্র্যাগ করে আবার এখান থেকে আরেকটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। তারপর এটা কালার চেঞ্জ করে দেই, যেমন এখান থেকে দেই একেবারে ব্ল্যাক। আচ্ছা, এখন আমরা ম্যাজিক ওয়ান টুলের ম্যাজিক দেখব। জাস্ট ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করলাম একটা, তারপর আমরা যখন ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করতেছি, দেখেন এইখানে যে কালারটা ছিল এর বাইরে যেখানে এই কালারগুলো আছে সে সবগুলো সিলেক্ট করে নিচ্ছে। এখানে একটা ক্লিক করার সাথে সাথে এই গ্রিন বক্সটাও সিলেক্ট হয়ে গেল এবং এই গ্রিন বক্সটাও সিলেক্ট হয়ে গেল। আবার যদি আমি এটাতে যাই এবং ম্যাজিক ওয়ান টুল একটা ক্লিক করি, তারপর জাস্ট এই পিঙ্ক বক্সে একটা ক্লিক করার সাথে সাথে এই বক্সটাও সিলেক্ট হয়ে গেল এবং এই বক্সটাও সাথে সাথে সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, ম্যাজিক ওয়ান টুল দ্বারা যখন আমি জাস্ট ব্ল্যাকে ক্লিক করতেছি তখন শুধু এই ব্ল্যাকটাই সিলেক্ট হচ্ছে, কারণ এই ব্ল্যাকটা একমাত্র বক্স এখানে আছে। এই গেল ম্যাজিক ওয়ান টুলের ব্যবহার। এরপর আছে আমাদের রেক্ট্যাঙ্গুলার টুল, আমরা দেখেছি টাইপ টুল। এগুলোকে সবগুলো একসাথে ধরে সিলেকশন টুলে থেকে সবগুলো ড্র্যাগ করে ধরে জাস্ট ডিলেট হয়ে গেল। আচ্ছা, আমরা টাইপ টুলে গেলাম। দেখেন টাইপ টুলে যাওয়ার সাথে সাথে আমি কিছু প্রেস করিনি, একটা নোট উঠেছে রাইট টু লেফট টাইপ টুল। আচ্ছা, আমরা যখন ইংরেজি লিখি তখন আমরা কখনোই রাইট টু লেফটে ইংরেজি লিখি না, ইংলিশটা রাইট টু লেফটের ফরম্যাটে না, ইংলিশ লেখাটা হচ্ছে গিয়ে লেফট টু রাইটের ফরম্যাটে। আচ্ছা, আমরা এটাতে ক্লিক করে দেখি কোনো অপশন দেখায় কিনা। হ্যাঁ, অপশন দেখা দিয়েছে। দেখেন এখানে প্যারাগ্রাফের দুটো অপশন দেখা দিয়েছে, একটা হচ্ছে গিয়ে রাইট টু লেফট আর একটা হচ্ছে গিয়ে লেফট টু রাইট। তো আমরা যখন ইংরেজি লিখবো বা বাংলা লিখবো আমরা অবশ্যই লেফট টু রাইটটা সিলেক্ট করে নেব। দিলাম লেফট টু রাইটে ক্লিক। এখন আমরা এখানে ক্লিক করে আমাদের লেখা শুরু। হ্যাপি বার্থডে টু ইউ। এইটা আমাদের লেফট অ্যালাইনমেন্ট হয়ে আছে, কোনো প্রবলেম নাই। আবার এটাতে যাই, আবার এখানে ক্লিক করি, এখানটায় দিই বা মিডল অ্যালাইনমেন্ট করে দিই। জাস্ট শিফট আর অল্টার ধরে একসাথে ড্র্যাগ করলে আমরা সেন্টার থেকে এটাকে বড় করতে পারছি। এটা দেখেন বড় হচ্ছে। টাইপ টুলের আরো অনেক ব্যবহার আছে, আমরা ধীরে ধীরে শিখে যাব। এই গেল আমাদের ডকুমেন্ট ক্রিয়েট এবং এর সাথে কিছু ম্যাজিক ওয়ান টুল, টাইপ টুল এবং রেক্ট্যাঙ্গুলার টুলের সাধারণ কিছু ব্যবহার। এখন আমরা একটা প্রজেক্টের দিকে যাই, জাস্ট এটা কেটে দেই, এটা সেভ করব না, আমরা জাস্ট কেটে দিই। এখন আমরা ফাইলে গেলাম, ফাইল থেকে নিউ। আমরা এখন একটা টি শার্ট ডিজাইন করব জাস্ট এই টাইপ টুল এবং এই রেক্ট্যাঙ্গুলার টুলের মাধ্যমে। দেখি কি করা যায়। তো আমরা এখান থেকে সাইজটা নিব 10 ইঞ্চিস বাই 10 ইঞ্চিস। তারপর এখানে ব্লিড এরিয়ার টি শার্ট ডিজাইনের প্রয়োজন নাই, কারণ আমরা এই পিকচারটাকে পিএনজিতে করে নেব। টি শার্ট ডিজাইন করতে হলে অবশ্যই আপনাকে আরজিবিটা করে নিতে হবে। তারপর রাস্টার ইফেক্ট থাকবে 300, অর্থাৎ পিক্সেল পার ইঞ্চ 300 পিক্সেল পার ইঞ্চ। ড্যাশবোর্ডটা অর্থাৎ নিউ ডকুমেন্টের ক্রিয়েশনটা আমার এমন থাকবে, এখানে আমি লিখে দিই টি শার্ট ডিজাইন, লিখে দিলাম জাস্ট ওকে। হয়ে গেল আমার টি শার্ট ডিজাইনের আর্টবোর্ড, আমরা পেয়ে গেলাম। এখন এর মাঝে আমরা আমাদের ডিজাইনটা করে ফেলতে পারি। তো প্রথমে আমরা কিছু লিখি এখানে, হ্যাপি। আমরা বিভিন্ন বিভিন্ন ফন্টে লিখবো, তাহলে আমাদের লেখাটা আরো চমৎকার হবে। আচ্ছা, কন্ট্রোল টি দিলে এখানে ক্যারেক্টার প্যানেল চলে আসবে। কন্ট্রোল টি, জাস্ট এই যে ক্যারেক্টার প্যানেলটা চলে এসেছে। এখন আমরা এটাকে বড় করি, হ্যাপি বড় করলাম। এটার ফন্টটা আমরা চেঞ্জ করব, তো এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিই। করে দেওয়ার পর জাস্ট নিচের দিকে এন্ড স্টিল, এটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আমরা এন্ড স্টিলে যাই, আর এগুলা
এটা ভালো লাগছে না। আরো কিছু ফন্ট দেখি। এটা হচ্ছে গিয়ে হ্যাপির সাথে মানায়। আচ্ছা, হ্যাপি বার্থডে লিখবো এখন এখানে, BIRTHDAY, বার্থডে। আবার এটাকে অল্টার ধরে নিচে নিয়ে আসি। এখন এখানে আবার লিখবো টু ইউ। আমরা এই প্রতিটাই ভিন্ন ভিন্ন ফন্টে লিখব। এইটা এখন আমরা একটা প্যাচ হাতের ফন্টে লিখব, বার্থডে। এটাকে বড় করে দিই। টু ইউটাকে একটা রেগুলারের কাছাকাছি ফন্টে নিয়ে আসি। অনির্বাণ বা হ্যাপি এবং টু ইউকে আরেকটু ভিন্ন হাতের ফন্টে নিয়ে যাবে। এটা ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ বা টু ইউটাকে আমরা এই ফন্টে করে দিই। আই জাস্ট আমরা এটা সিলেক্ট করলাম, যে টু ইউটা সিলেক্ট করলাম, তারপর আইতে প্রেস করব। আই জাস্ট আই, কিবোর্ড থেকে আইতে প্রেস করলে এই যে দেখেন এটার উপর একটা টি দেখা দিচ্ছে, অর্থাৎ এটার ফন্টটাও সিলেক্ট হয়ে যাবে। আমরা যখন ফটোশপে কাজ করেছি তখন শুধু আই ড্রপার দিয়ে জাস্ট কালারটা নেওয়া যেত, কিন্তু এখানে আই দিয়ে আপনি জাস্ট টেক্সটের স্টাইল এবং এর এভরিথিং সব কিছু নিতে পারেন। জাস্ট একটা ক্লিক করেন, দেখেন হয়ে গেছে হ্যাপি বার্থডে টু ইউ। এখানে ইউটা আমরা বড় হাতের করে নিই, জাস্ট একটু নিচে। হ্যাপির ফন্টটা এখানে একটু মানাচ্ছে না, তো আর একটু ভিন্ন জাতের ফন্ট খুঁজি। এটা ঠিক আছে। এখন এটাকে একটু বড় করি, জাস্ট কন্ট্রোল অল্টার আর শিফট ধরে বড় করতেছি। অল্টার আর শিফট ধরে ফন্ট বড় ছোট করা যায়। এই যে প্যাচটা একেবারে এটার সাথে মিশে গেছে। এখন আমরা কালার দিব এর মধ্যে। তো কালার দেওয়ার জন্য আমরা একটা সাইট দেখেছি, কালার হান্ট। পার্পল কালারের টেক্সটগুলো নেই। এখান থেকে কালার নেই, জাস্ট উপরেরটা নিই। নেওয়ার পর ইলাস্ট্রেটরে যাই, যাওয়ার পর এখান থেকে বার্থডেটাকে সিলেক্ট করি। বার্থডে সিলেক্ট করার পর এই যে দেখেন এখানে 8 GB কোড দেখা দিচ্ছে। এটা সিলেক্ট করার সাথে সাথে এটার 8 GB কোড 00। জাস্ট এটাকে ড্র্যাগ করে কন্ট্রোল ডি, ইন্টার, কালারটা হয়ে গেল বার্থডে। তারপর হচ্ছে গিয়ে আমরা একটা প্লেট ইউজ করব আমাদের কালার ডিফারেন্সের জন্য। তারপর আমরা এই যে টু ইউ, এটা দিব টু ইউ। এখান থেকে জাস্ট কন্ট্রোল হয়ে গেল এই কালারটা। তেমনটা ভালো লাগছে না, তো এটাই দিয়ে দিই, হয়ে গেল। এখন হ্যাপি, হ্যাপিকে আমরা একটু গাঢ় কালার দিই বা একটু লাইট, এটা দিই। হ্যাপিটার কালার মেবি একই কালার থাকলে ভালো লাগবে, বা হ্যাপির কালার থাকবে পার্পল আর এটার কালার থাকবে একটু স্কিন কালার। এখানে আবার এটাকে কপি করি, হ্যাপিতে যাই, তারপর কন্ট্রোল ডি। বার্থডেটাকে আমরা একটু ফুটানোর জন্য এখান থেকে লাইট কালারটা দিয়ে দিই।
আমরা এর পিছনে কিছু শেপ দিব। এই সবগুলোকে আমরা এখন গ্রুপ করে দিই। আর ইলাস্ট্রেটরে আলাদা আলাদা লেয়ার নেওয়ার কোনো দরকার নেই, কারণ আমাদের প্রতি ধাপে এটা অটোমেটিক্যালি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছে। দেখেন এখানে আমাদের 3টা লাইন আছে, এই 3টা লাইনের জন্য এই 3টা যেহেতু আলাদা আলাদা, এই 3টা লাইনের জন্য আলাদা আলাদা লেয়ারগুলো চলে এসছে। তো নো প্রবলেম, জাস্ট এইভাবে একটা ড্র্যাগ করি সিলেকশন টুল দ্বারা, কন্ট্রোল জি, হয়ে গেল গ্রুপ। এখন এটাকে মাঝ বরাবর নিয়ে নিই, এর চারপাশে বা এর নিচে বা ডানে বামে কিছু কোনো একটা শেপ দিই, স্টার শেপ দিই, শিফট ধরে এখান থেকে ড্র্যাগ করি। আচ্ছা, শিফট ধরে ড্র্যাগ করার পর রেজাল্টটা তেমন একটু ভালো আসছে না, তো অল্টারটা প্রেস করি। দেখেন এখন হচ্ছে গিয়ে স্টারের যে কর্নারগুলো সেগুলো খুব স্মুথ এবং সুন্দর হয়ে গেছে। জাস্ট ছেড়ে দেন, হয়ে গেল। স্টারের কালারটা একটু চেঞ্জ করতে হবে, এই কালারটা নেই স্টারের জন্য। কালারে গেলাম এবং এখান থেকে জাস্ট কন্ট্রোল ভি। আচ্ছা, ও কালারটা তো নেওয়াই আছে, এটা নেই, কন্ট্রোল ভি। একটু লাইট কালার চলে আসলো। এখন আমরা চাচ্ছি এটাকে একেবারে পিছনে দিয়ে দেওয়ার জন্য স্টারটাকে। তো স্টারকে পিছনে দেওয়ার জন্য কি করতে হবে, এটাকে এনে নিচে ছেড়ে দিতে হবে। এই তো নিচে চলে আসলো স্টারটা। এখন এটাকে বড় করে দেই। আচ্ছা, এই স্টারটা যখন আমি বড় করতেছি তখন আমার এই যে বার্থডে লেখাটা আর দেখা যাচ্ছে না। তো এই কারণে কি করতে হবে, আমরা এটাকে স্ট্রোক দিয়ে দিব। আমরা আর এটাকে জাস্ট একটা ফিল কালার শেপে রাখবো না। তো জাস্ট এটা থেকে ক্লিক করবো, এই যে দেখেন বিপরীত করে দিচ্ছে। ফিল শিফট এক্স দিলেও ফিল কালারটা স্ট্রোকে চলে যাবে, বা এখান থেকে একটা ক্লিক করলেও ফিল কালারটা স্ট্রোকে চলে যাবে, বা স্ট্রোক কালার ফিলে চলে আসবে। এখন এটাকে আমরা একটু বড় করব, মানে স্ট্রোকটা একটু ঘন করব, ভিতরের দিকে থাক, বাহিরের দিকে যেন না যায়। এই যে এটা হচ্ছে কি অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, স্ট্রোকটা ইনসাইডে ভিতরের দিকে যাবে। জাস্ট ভিতরের দিকে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন ভিতরের দিকে বাড়াই, আরো বাড়াই। এইখানে স্ট্রোক দেওয়ার পর আমাদের বার্থডে লেখাটা একটু ব্যাকডেটেড হয়ে যাচ্ছে, অর্থাৎ ফুটছে না। যার কারণে আমাদের কি করতে হবে, এই স্টারের কালারটা একটু ভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে হবে। যেমন হচ্ছে গিয়ে আমরা এই ফ্ল্যাগটা থেকে নিতে পারি, বা এখান থেকে, এই যে এটা নেওয়ার পর আমরা স্ট্রোকে গেলাম। এখন এই স্ট্রোকের কালারটা এই যে এখানে ছেড়ে দিব, জাস্ট কন্ট্রোল বি। বা বার্থডে যে কালারটা বার্থডে আছে সেইটা এই স্ট্রোক কালারটা দেন, আরো চমৎকার হবে। আচ্ছা, এটা স্ট্রোক কালার হয়ে গেছে, এটা এখানে। আর স্ট্রোক কালারটা আগের যেটা আছে সেটাই থাকে। স্ট্রোকে গেলাম, এই যে কালারটা ছিল স্ট্রোকের, তারপর আবার এখান থেকে কন্ট্রোল বি। আইডিয়া জেনারেট হয়ে গেল আমাদের অলরেডি। আচ্ছা, এখন এই স্টার স্ট্রোকটা আরেকটু ঘন করি যাতে এটা এই মাথা পর্যন্ত চলে আসে, তাহলে আরেকটু ইউনিক লাগবে। এই আমাদের ডিজাইন কমপ্লিট করাটা প্রায় শেষ। এখন আমরা এটাকে সেভ করব। আমাদের প্রথম কাজটা ছিল জাস্ট ডকুমেন্টটা ক্রিয়েট করার পর সাথে সাথে সেভ করা, আমরা করিনি। আমরা এখন করে নিই, সবগুলোকে একসাথে সিলেক্ট করি, এটাকে একটু নিচে নামিয়ে দিই সিলেকশন টুলের সাহায্যে, আর একটু উপরে উঠাই রাইট অ্যারো টুলের সাহায্যে, উঠাই দিলাম এখানে, জাস্ট হয়ে গেল। এখন এটা কাছাকাছি মিডল বরাবর চলে এসেছে। তারপর এখান থেকে ফাইল থেকে সেভ। আচ্ছা, সেভ করবো কোথায়, ডেস্কটপ, বা আপনাদের যেখানে ইচ্ছা সেখানে সেভ করতে পারেন। দেখেন এই যে আমি নামটা প্রথমে দিয়েছিলাম, এই নামটা চলে আসছে ইলাস্ট্রেটর এআই, অর্থাৎ এখানে এআই ফরম্যাটে, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর ফরম্যাটে এটা সেভ হবে। জাস্ট সেভ করলাম, হয়ে গেল সেভ। আচ্ছা, এখানে অনেক ধরনের অপশনগুলো দেখতে পাবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর 6, আমরা যে সফটওয়্যার আছি সেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর 6। এখন যদি ক্লায়েন্ট আপনার থেকে আরো লো ভার্সন পিসি ইউজ করে থাকে বা লো ভার্সন সফটওয়্যার ইউজ করে থাকে ইলাস্ট্রেটরের, তখন সে কিভাবে ওপেন করবে? তো অবশ্যই আপনাকে জাস্ট ACS 6 দিলে ACS 5 এ এটা ওপেন হবে না। তো আপনাকে কি করতে হবে, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ও যেটা ইউজ করে সেই ফরম্যাটে এখান থেকে আপনাকে দিতে হবে। যেমন যদি আপনাকে CS3 এর ফাইলটা দেয় তখন আপনার CS6 ওপেন হবে, কিন্তু CS6 এর ফাইল কখনোই CS5 এ বা CS4 এ
CS3-তে এগুলোতে ওপেন হতে চায় না, বা CS10-এ ওপেন হয় না। তো ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা এগুলো ব্যবহার করবো। আচ্ছা, আমরা যেমন এখন আমাদের নিজের জন্য ব্যবহার করতেছি, তো CS6টাই ব্যবহার করি। আর CS6টা এখন সব জায়গায় সুইটেবল, গ্রাফিক রিভার, তারপর কোড গ্রাফ, এই সবগুলো জায়গায় CS6টা ব্যবহার করা হয়। এখান থেকে আপনি ডিজিটাল মার্কেট বা যেটাই বলেন, যে কোনো অনলাইন মার্কেট প্লেস থেকে যখন কিছু ডাউনলোড করেন, তখন ডেভেলপাররা বা ডিজাইনাররা আপনাকে CS6 ফাইলটাই দিবে। তো জাস্ট ওকে দিলাম, হয়ে গেল সেভ। এআই, এই যে দেখেন টি শার্ট ডিজাইন এআই সেভ হয়ে গেল। এখন যদি আমি এটা কেটে দিই, জাস্ট কেটে দিলাম, আবার আমরা এখান থেকে এটা ওপেন করতে পারি। ডাবল ক্লিক করি, দেখেন আবার ওপেন হয়ে গেছে এখানে। এখন চাইলে আমরা আবার এটাকে এডিট করতে পারি, বা যে কোনো কিছু অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি। আচ্ছা, আরেকটা হচ্ছে কি ইপিএস। ইপিএসটা কি? ইপিএসটা হচ্ছে কি লিঙ্ক যতগুলো, দেখেন সেভ অ্যাজ অ্যাডোব ইলাস্ট্রেটর ইপিএস। ইপিএসটা হচ্ছে গিয়ে আপনি যখন এটার ভিতরে কোনো ছবি আনবেন, তখন সেটা আর আলাদা থাকবে না লিঙ্ক আকারে। যদি আমি এটাকে এভাবে ইলাস্ট্রেটরে সেভ করি এবং এটাকে মুভ করে নিয়ে যাই অন্য কোনো জায়গায়, তখন এর ভিতরে কোনো ছবি নিয়ে আসলে সেই ছবিটা থাকে না অন্য জায়গায়, অর্থাৎ লিঙ্ক আকারে থাকে সেই ছবিগুলো বা আইকনগুলো। যদি আমি ইপিএসে সেভ করে দিই, সেই ছবি এবং লিঙ্কগুলো এমবেডেড হয়ে যাবে, তখন আর আলাদা থাকবে না। যেমন এর জন্য আমি কিছু আইকন নিয়ে আসতে পারি। আমাদের আইকনস রাখা হচ্ছে গিয়ে এই যে আইকন, যেমন দেখেন এই যে ইকুয়ালাইজার, এটাকে আমি ড্র্যাগ করে যখন এখানে নিয়ে এসেছি আর এখানে ছেড়ে দিয়েছি, কিছু একটা ইকুয়ালাইজারটা এখানে রাখি, একটু ছোট করি বা এদিক দিয়ে দিই। এখান থেকে এটা লিঙ্ক আকারে আছে, এটা আপনি চাইলে এডিট করতে পারবেন না। আর এটা যখন আপনি ক্লায়েন্টকে দিবেন, তখন এই ফাইলটা থাকবে না, এই যে দেখেন লিঙ্ক, ঠিক আছে, এটা লিঙ্ক আকারে আছে। তো যখন আপনি ফাইলটাকে বহন করবেন, আপনি কপি করে দিলেন কিন্তু ওপেন হচ্ছে না, বলবে কি হলো, এগুলো যে লিঙ্ক ফাইল ছিল এগুলো কোথায়, ক্লায়েন্ট বলবে আপনাকে। তো সেই কারণে আমরা যখন এই সেভ অ্যাজ ইপিএস দিব, এই যে দেখেন সেভ অ্যাজ টু ইলাস্ট্রেটর ইপিএস, তখন এই লিঙ্ক ফাইলগুলো এমবেডেড হয়ে যাবে। দেখেন ইলাস্ট্রেটর ইপিএস, ইলাস্ট্রেটর 6 ইপিএস, শিফ কালার, এগুলো আচ্ছা থাক, প্রবলেম নাই। এই যে এমবেডেড ফন্টসগুলো এমবেডেড হয়ে যাবে, ডকুমেন্ট, থাম্বনেলস, সিএমওয়াই কে, ঠিক আছে, জাস্ট ওকে। এখন আমরা যদি এটাকে কেটে দিই, তারপর আবার ওপেন করি, দেখেন এটা হচ্ছে কি ইপিএস এর আইকন, এটা হচ্ছে কি এআই ফাইলের আইকন। ইপিএসটা আমরা আবার ওপেন করি, এখন এটা একটা শেপে আছে, দেখেন এখন আর লিঙ্কে নাই। ডাবল ক্লিক করেন, ফাইল, সেভ অ্যাজ ইপিএস, combine gradients, এটা এখন ডিলিট করে দিই, এখন আর আমাদের এটা প্রয়োজন নেই, বেকআপ পালাচ্ছে। তো আমাদের এই ইপিএস এর ব্যবহারটা আমরা বুঝে গেলাম। তারপর ফাইল থেকে এক্সপোর্ট। ইলাস্ট্রেটর থেকে যখন আপনি কোনো ছবিতে বা ওয়েবের জন্য যে কোনো ছবি নেবেন, অবশ্যই আপনাকে এক্সপোর্টে যেতে হবে। ফাইল থেকে এক্সপোর্ট, সেভ অ্যাজে আপনি পিএনজি বা জেপিইজি পাবেন না, আর সেভেও পাবেন না। আপনাকে যেটা করতে হবে এক্সপোর্টে যেতে হবে। তো আমরা এক্সপোর্টে গেলাম, এক্সপোর্টে যাওয়ার পর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে পিএনজিতে দিব, অর্থাৎ আমরা এই ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি না, আমরা জাস্ট এই ছবিটা চাচ্ছি, অর্থাৎ আমরা যতটুকু লিখেছি ততটুকুই চাচ্ছি। জাস্ট ইউজ আর্টবোর্ডস দিলাম, হ্যাঁ
আর্টবোর্ডস এর মধ্যে যত কিছু আছে সবগুলোই আমরা চাচ্ছি। ডেস্কটপ থেকে পিএনজি জাস্ট সেভ 300। আচ্ছা, এখানে ট্রান্সপারেন্ট যদি না দেই, হোয়াইট দেই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গিয়েছে। ব্ল্যাক দিলে ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্ল্যাক হয়ে যাবে, কিন্তু আমরা চাচ্ছি ট্রান্সপারেন্ট, অর্থাৎ টি শার্টের যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেটাই থাকবে। এখন আমরা জাস্ট ওকে দিলাম। এটা কিন্তু হাই 300 রেজুলেশন থাকবে অবশ্যই, এটা থাকবে টাইপ অপটিমাইজড, জাস্ট ওকে। আমাদের এটা এখন পিএনজিতে সেভ হয়ে গেল। এই যে দেখেন পিএনজি সেভ হওয়ার পর এটি ইপিএসে আবার ফেরত চলে আসলো। তাহলে আমরা কেটে দিই, কেটে দিলাম। এখন আমরা ফটোশপে যাব। এই যে আমাদের ফটোশপ CS6, এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি। এর মধ্যে আমরা এই ডিজাইনটা বসায় দেব। ফাইল থেকে আমরা রিসেন্টলি একটা মোকআপ ওপেন করেছিলাম, জাস্ট ওটাতে ক্লিক করি, আমাদের মোকআপটা চলে আসবে। টি শার্টের মোকআপ চলে আসলো। এখন আমরা চাইলে এইটার উপর আমাদের ডিজাইনটা বসাতে পারি। যেমন লেয়ার্সে গেলাম, লেয়ার্সে যাওয়ার পর একটু ওপেন করি, একটু ওপেন করার পর জাস্ট এই যে দেখেন ইয়োর ওয়ার্ক, অর্থাৎ আমার ওয়ার্কটা এখানে বসাতে হবে। আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এখানে ওকে দিলাম, আবার ওকে দেওয়ার পর হ্যাঁ আমার এখানে ডিজাইনটা বসাতে হবে। আমি ডিজাইনটা নিয়ে আসি, এই হচ্ছে আমার ডিজাইন। এটাকে ড্র্যাগ করে নিয়ে ফটোশপের উপর রেখে এখানে ছেড়ে দিলাম, জাস্ট হয়ে গেল আমার ডিজাইনটা রাখা। তারপর আমি লেয়ার্সে যাই, এটাকে এই যে ব্যাজের আইটা আমরা অফ করে দিই, বা ব্যাজটাকে আমরা নিয়ে নিই আরো। আচ্ছা, ব্যাজের আইটা অফ করে দিই। তারপর মুভ টুলের সাহায্যে এটাকে একটু উপরে উঠা দিলাম। এরপর কন্ট্রোল এস, কন্ট্রোল। তারপর আমরা আমাদের মোকআপে যাই, চলে আসছে। কিন্তু এখানে কিছু একটা প্রবলেম দেখা দিচ্ছে। এই প্রবলেমটা দেখা দিচ্ছে এই কারণে, কারণ আমরা ব্যাকগ্রাউন্ডটা নেই। আচ্ছা, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, ভালো হবে। এটাকে একটু ছোট করি, জাস্ট ওকে। লেয়ার, ব্যাজের এই যে শেপ আছে একটা ব্যাজের, দেখেন এই যে শেপ। এই যে এই শেপটা আমরা এটাকে কপি করব, জাস্ট কন্ট্রোল সি। নতুন একটা লেয়ার নেই, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আসছে না? আচ্ছা, না আসলে আমরা কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দেওয়ার পর এটাকে ধরে নিয়ে আমরা একেবারে বাইরে চলে যাব। আমাদের এই গ্রুপে থাকবো না, হ্যাঁ আমাদের ডিজাইনের উপর চলে যাই, ওখানে ছেড়ে দেই, এই ব্যাচটাকে অফ করে দেই। আমাদের শেপটা চলে আসলো। এটাকে একটু নিচে নিয়ে আসি, একটু বড় করি, জাস্ট একটু বড় করতে হবে। ওকে, এখন এখান থেকে কন্ট্রোল এস, সেভ হয়ে গেল। তারপর আমরা আমাদের ডিজাইনে দেখেন আমাদের এই ব্যাচটাও চলে আসলো এবং আমাদের ডিজাইনও এখন খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। আপনারা চাইলে এটাকে আরেকটু উপরে দিয়ে দিতে পারেন, যেমন এটা পেটের বরাবর চলে আসছে, তো এই দুইটাকে ধরে জাস্ট আরেকটু উপরের দিকে। এখন এখান থেকে কন্ট্রোল এস, তো
তো আজ এই পর্যন্তই। সবাই ভালো ভালো প্র্যাকটিস করবেন এবং নিজের ক্রিয়েটিভিটি বাড়াবেন। আসসালামু আলাইকুম।